40 বছর আগে হয়তো কোথাও না কোথাও লেখা ছিল যে কুম্ভে আসবো, এখানে স্নান করবো। তো আজকে ফাইনালি চলে এলাম কুম্ভে। এখন 5টা বাজে, রবিবারের কাক ভরে আমরা রওনা দিয়ে দিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো অনেক প্ল্যান হয়েছিল, ক্যান্সেল হয়েছে। ফাইনালি আজকে আমরা কলকাতা স্টেশনের দিকে বেরিয়ে পড়েছি। তো সকালে আমাদের 7টা 25-এ কলকাতা স্টেশন থেকে স্বাধীনতা সংগ্রাম এক্সপ্রেস রয়েছে। এখানের মধ্যে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রেনে উঠতে পারা, আর সেকেন্ড কথা হচ্ছে বিহারে সাবধানে বিহার ক্রস করে যাওয়া। তো এই দুটো এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। তো ওখান থেকে ক্রস করে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে রিচ করতে পারি কি, এটা দেখার জন্য দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি কলকাতা স্টেশনে, এবার ট্রেনে ওঠার পালা। এবার লিভ দ্য ডে লাইক এ ড্রিম মোটো নিয়ে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ট্রেন কিন্তু আমাদের জন্য আগে থেকে ওয়েট করছিল। তো আমরা উঠে পড়েছি এখন জেনারেল কামরায়। এসিতে টিকিট কনফার্ম হয়নি, তো জেনারেলেই যেতে হচ্ছে কষ্ট করে। তো আমার সাথে আজকে আছে হচ্ছে, এটা হচ্ছে শিবে, এটা হচ্ছে অতনু, একটু হাই করি তো, এটা হচ্ছে তুষারদা, আর এটা হচ্ছে সানিদা। 9:30 নৈহাটি ক্রস করার পর ট্রেনের গতি কিন্তু বাড়া শুরু হয়। আমরা কেউ যেহেতু খাবার নিয়ে যায়নি, তো ঝালমুড়ি দিয়েই খাওয়া স্টার্ট হয়েছিল। বাট খাওয়ার খুব সমস্যা হয়েছিল, আসলে কেউই খাবার নিয়ে যায়নি। আর ট্রেন যেতে যেতে ভিড়ও তেমন বাড়তে থাকছে, কোনোভাবে নেমে যে খাবার কিনবো সেরকম পরিস্থিতিও ছিল না। যত এগিয়ে যাচ্ছে ট্রেন তত ভিড় বেড়ে যাচ্ছে। ট্রেনে এত ভিড়, তার উপর খাবার নেই, প্রথমেই কষ্ট। বাট একটা স্পেশাল থ্যাঙ্কস কিন্তু স্ট্রেঞ্জার অভিকে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ জেনারেল কামরায় কি ভিড় হয়েছে। জেনারেল কামরায় এই ফার্স্ট আর এই লাস্ট এই এক্সপিরিয়েন্স আমার লাগবে না। তো এখন প্রবলেম হচ্ছে কি, দুপুর হয়ে গেছে কিন্তু কোনো খাওয়া দাওয়া হয়নি, খাবারও আনিনি। ভেবেছি ট্রেনে খাবার পাবো, জেনারেল কামরা আসার এক্সপিরিয়েন্স নেই, তো কোনো খাবারও পাইনি। দুপুর থেকে সেই সকাল থেকে না খেয়ে বসেছি, মুড়ি টুড়ি এসেছিল, তাতে ওইটুকুই খাওয়া দাওয়া হয়েছে। খিদে পাচ্ছে। সারাদিন খাওয়া দাওয়া নেই, ইভেন টয়লেটও যায়নি। এইভাবেই মজা করতে করতে ভোর 3টের সময় সমস্ত বাধা ভয় কাটিয়ে কিন্তু আমরা প্রয়াগরাজ স্টেশন পৌঁছে গেছিলাম। আর স্টেশনে নেমেই হাজার মানুষের ভিড়। সব মানুষের ভিড় হলেও সবার মধ্যেই কিন্তু একটাই গান বাজছে, চলো কুম্ভ চলে। 144 বছরের মহাকুম্ভ কিন্তু আর আমাদের থেকে বেশি দূর ছিল না। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা হেঁটেই পথ চলা স্টার্ট। ফাইনালি গাইজ আমরা এখন 4:30-এর সময় প্রয়াগরাজ স্টেশনে চলে এসেছি। অনেক ভিড়ে, মানে সারা রাত না ঘুমিয়ে জেগে টেগে এখন আপাতত প্রয়াগরাজ চলে এসেছি। এবার সঙ্গমের দিকে রওনা দেবো। স্টেশন থেকে বেরিয়ে আসার পর আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে বাইক রাইড পেয়ে যাই। তো আমরা বাইকে করে চুঙ্গির ব্রিজ অবধি চলে যাই। যেতে যেতে রাস্তায় সেই ভিড়, 2 হুইলার চলার জন্য রাস্তা কিন্তু ফাঁকাই ছিল। আর হ্যাঁ, প্রয়াগরাজ কিন্তু শুধুমাত্র নাসিক, উজ্জয়িনী এসবের মতো ধর্মস্থানই ছিল না, এখানে অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ও রয়েছে। আর আমরা যত এগিয়ে যাচ্ছিলাম, জনমানুষের ভিড়ও কিন্তু ত্রিবেণী সঙ্গমের দিকে ততই এগিয়ে যাচ্ছিল। কোটি কোটি আগত তীর্থযাত্রীরা অনেকেই কিন্তু জানে না, এখানে শুধুমাত্র ত্রিবেণী সঙ্গম ছাড়াও এলাহাবাদ ফোর্ট, ভারতের জাতীয় স্মৃতিস্তম্ভ, ভরদ্বাজ আশ্রম, শঙ্কর আশ্রম এগুলো রয়েছে। আর যেতে যেতে এত মানুষের রাস্তায় ভিড় দেখতে দেখতে আরও উৎসাহ বেড়ে যাচ্ছিল। তো তারপর ব্রিজের তলায় নামিয়ে দেওয়ার পর আমরা সঙ্গম স্নানের দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাই, কারণ এখানে কোনো গাড়ি অ্যালাউ ছিল না। শয়ে মানুষের ভিড়, সবাই যাচ্ছে, মানে যতটাই তাকানো যাচ্ছে ততটাই শুধু মানুষ আর মানুষ। একটাই জিনিস মনে হচ্ছিল, মানুষের সমুদ্রে দিয়েছি ঢেউ, এরকম একটা ব্যাপার। সকলের সাথে আমরাও এগিয়ে যাচ্ছিলাম রাস্তার ভিউ দেখতে দেখতে। ভ্যানে করে যারা যেতে পারছে না তারাও কিন্তু ভ্যানে করে হলেও যাচ্ছে। এটাই দেখায় কি ধর্মের প্রতি, হিন্দু ধর্মের প্রতি মানুষের টান।
তো যাই হোক, এইভাবে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম ভিড় ঠেলে ঠেলে, এবং কিছুটা সহ্যও করে নিতে হচ্ছিল। মতে কিন্তু বাচ্চা বুড়ো সবাই আসছে। এদের মধ্যে একটা প্রবলেম থাকে কি, অনেকেই হারিয়ে যায়। ছোটবেলায় আমরা অনেক গল্পের বইও শুনেছি যে হারিয়ে গেছে। কুম্ভের মেলায়, গঙ্গাসাগরের মেলায় মানুষজন হারিয়ে যায়, খুঁজেও পায় না। ইভেন শরৎচন্দ্রের একটা গল্পও আছে, এই যে আমাদের দাদা ডিরেকশন দেখিয়ে নিয়ে যাচ্ছে, কচ্ছপ দুয়ারে চলে এলাম। যত এগোচ্ছি ভিড় তত বাড়তেই থাকছে, আর নানান মানুষ নানানভাবে ঈশ্বরকে ডাকতে ডাকতে এগিয়ে যাচ্ছে। নন্দী দুয়ারে চলে এলাম। তো যেটা বলছিলাম, নন্দী দুয়ারে ঢুকেও কিন্তু প্রচণ্ড ভিড়। শরৎচন্দ্রের ওই গল্পটায় ছোটোবেলাতে দুজনের বিয়ে হয়, তো তারা আবার হারিয়ে যায় কুম্ভের মেলা। ইভেন 55-এর পরে বেনারসে গিয়ে তাদের আবার দেখা হয়। তো এটাই, এত ভিড়ে এটা স্বাভাবিক। যাই হোক, এখানে যা ভিড় ছিল, তো তারপর আস্তে আস্তে ভোরের আলো ফুটে উঠছিল। স্নান ঘাটে চলে এলাম আমরা। স্নান ঘাটে এসে শুধু ভিড় ছাড়া, ভিড় ঠেলে এগোতেই পারছিলাম না, এতটা ভিড় ছিল। তো তারপর ওখানে একটুখানি হোল্ড করে নিয়ে দেন ঘুরতে ঘুরতে আমরা রাস্তা বার করেছিলাম। তো এইভাবেই আমরা লাইন বরাবর হাঁটছিলাম। অ্যাকচুয়ালি লাইন বরাবর হেঁটে একটা রাস্তা বার করছিলাম, যেখানে গিয়ে আমাদের চেঞ্জ করে নিয়ে চান করতে হতো। তো আস্তে আস্তে খুঁজছিলাম, এখানে লাখো লাখো মানুষের ভিড়, সবাই খুশি। এটা একটা, কিন্তু এত ভিড় হলেও সবাই কিন্তু ভিতর থেকে খুশি। স্নান করার পর তো আরও খুশি হয়ে যাচ্ছে লোকেরা। আমারই ইভেন দারুণ লাগছিল স্নান করার পরে। তো এই যে এটা ছিল ভিউ। ওফ, কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ। তেমনই স্নিগ্ধতাময় সকালের শীতলতম স্নান পুনর্জীবিত করে তুলছিল মানুষজনকে। সকল পরিবার পরিজন মিশে একসাথে স্নান করে সূর্য নমস্কার করে এক যেন আধ্যাত্মিক সকালের সূচনা করে। স্মৃতির পাতাতেও সবার রয়ে যাচ্ছে এই মেলা। তো গাইস, আগে 144 বছর আগে হয়তো কোথাও না কোথাও লেখা ছিল যে কুম্ভে আসবো, এখানে স্নান করবো। তো আজকে ফাইনালি চলে এলাম কুম্ভে। তো আপাতত আমরা হয়তো সাই সানের ডেটে আসতে পারিনি, বাট নর্মালি আমাদের যেমন মঙ্গল, বৃহস্পতি ও শনি, সূর্য একই ডেটায় রয়েছে। এই ডেটে চান করলে একই হয়। আলটিমেটলি স্নানটা করেই ফেললাম। মোক্ষ লাভ বা পূর্ণ লাভ হয়েছে কিনা জানি না, কিন্তু ওই জলের মধ্যে স্নান করে ভোরবেলা যা শান্তি পেয়েছি, সেটা ওই জলের মধ্যে আমি ফিল করতে পারছি। আর এটা কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতীর প্রপার মিলনস্থান, যেখানে সাধুরা স্নান করে। সকালের ভিড়ই তার প্রমাণ দিচ্ছিল। তো আপাতত গাইস সকালে 9:30 বাজে, চান টান কমপ্লিট। তো চান করে খুব দারুণ লাগছে, মানে এত সুন্দর একটা অন্য রকমের শান্তি লাগছে। কী যে ভালো লাগছিল চান করতে, কি বলবো। তো চান টান করে নিয়ে এবার বেরিয়ে পড়েছি। এবার প্ল্যান হচ্ছে কি যে বানারস যাব, বানারস থেকে তারপর রাতে ট্রেন। তো বানারসের দিকে যাচ্ছি আপাতত। এই ভিড় থেকে, মেলা থেকে বেরোই, আবার বানারস। এখানে সবই কিন্তু স্পিরিচুয়াল জিনিস। এই যে যেমন সাধু বাবা আশীর্বাদ দিয়ে দিল। তো এইসব দেখতে দেখতে আমরা ধীরে ধীরে ত্রিবেণী সঙ্গম থেকে বেরিয়ে যাচ্ছিলাম। এ এক অপূর্ব বৈচিত্র্যময় দৃশ্য, নানান মানুষের নানান রূপ ফুটে উঠেছে এখানে। যা দেখি তাই যেন নতুন লাগে, এরকমই একটা ফিল আসছিল এখান দিয়ে হাঁটতে হাঁটতে। এই যে যেমন দড়ি ধরে সকলে একসাথে যাচ্ছে, যাতে কেউ না হারায়, একসাথে থাকতে পারে। তো এখানেই যেন ধর্ম সকলের মধ্যে আন্তরিকতা ও একত্রিত থাকার শিক্ষা দিয়ে দিল। তেমনি বাচ্চা থেকে বুড়ো সকলের সমান প্রাধান্যও পেল, এবং আলটিমেটলি কুম্ভ স্নানও হলো। তো আমরাও টেন্টের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ট্রেনগুলো বেশ ভালোই লাগলো বাইরে থেকে। যতই আমরা প্রয়াগরাজ থেকে বেরিয়ে যাচ্ছিলাম, ততই জনসমুদ্র যেন ধেয়ে আসছিল সঙ্গমের উদ্দেশ্যে, সঙ্গম স্নানে। নানান দুর্ঘটনার কথা ভেবেও মানুষ কিন্তু পিছপা হয়নি। এইসব দেখতে দেখতেই প্রয়াগরাজকে টাটা করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। আমরা আবার প্রয়াগরাজ থেকে বেরিয়ে বেনারস যাবো, যেহেতু। তো আহমেদাবাদ থেকে বাইক রাইড নিয়ে নিলাম, গাড়ি পাওয়া যাচ্ছিল না, অনেকটা লেটও হয়ে গেল ওখানে গাড়ি না পাওয়ার জন্য। আর এত জাম, যাওয়াও যাচ্ছে না। তো বাইক রাইড ছাড়া কোনো উপায়ও নেই। তো খুঁজে খুঁজে অনেকটা পরে বাইক রাইড পাওয়া গেল। এখন যাচ্ছি আহমেদাবাদে। আহমেদাবাদে আবার কি পাওয়া যায়, ওখানেও বাসের সমস্যা রয়েছে, বাট বাসে করেই যেতে হবে। তো ফাইনালি আদৌ পৌঁছাতে পারি কিনা আমাদের ডেস্টিনেশনে, দেখা যাক। একদিকে ফ্লাইওভার দিয়ে ট্রেন যাচ্ছে, এক মাঝখানে ট্রেন, তো ডান দিকে রাস্তা দিয়ে আমরা আন্দামানের দিকে যাচ্ছিলাম।
আর যাচ্ছিলাম যেমন তেমন ভিড়ও ছিল রাস্তা, এভাবেই যাচ্ছিলাম, মানে সারা রাস্তা যেমন কোনো বাস 4 হুইলার তো এই রাস্তায় ঢুকতেই দিচ্ছিল না, তাও কিছু 4 হুইলার যাচ্ছিল বাট বাস তো ছিলই না। দেন ওখান থেকে ক্রস করে আমরা আন্দামানের দিকে যাচ্ছিলাম, ওখানে নেমে তারপর ওখানে বাস পাই, তো বাস ধরে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আসি। তো গাইজ এখন 2:30 বাজে, বারাণসীতে চলে এলাম, বাট বারাণসীতে এসে এখন হোটেল খুঁজে পাচ্ছি না। 10 মিনিট হয়ে গেল হোটেল খুঁজে, থাকার মতো কোথাও রুম নেই। তো আলটিমেটলি রুম পাই কিনা ওটাই দেখার, তো চলো তার জন্য দেখতে থাকো। আগের দিন রাত ও সকাল থেকে সারাদিনের ক্লান্তি নিয়ে বেনারস এসেছিলাম, রুম পাচ্ছিলাম না, বাট বেনারস এই দেওয়ালের কারুকার্য ফার্স্ট থেকেই দেখতে পাচ্ছিলাম। এই গাইজ গুড মর্নিং, আজকে হচ্ছে 18 তারিখ। তো কাল দুপুর থেকে এতটাই টায়ার্ড ছিলাম যে একটুকু ভিডিও ক্লিপই নিতে পারিনি। তো কাল রাতে আমরা রুম নিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে প্রয়াগরাজ্যের আমরা বেনারস চলে এসেছিলাম, বেনারসে এসেই রুম নিয়েছি। কারণ 6:30 7টা বাজতে যায়, কেউ ঘুম থেকে ওঠেনি, আমি উঠে বসেছিলাম বলে একটু বাইরে গেলাম। তো রুমটা তোমাদের দেখাই চলো। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটটা, আমাদের ফার্স্ট ফ্লোরে রুম ছিল। ওয়ান নাইট স্টে করার জন্য রুমটা কিন্তু খুব একটা খারাপ ছিল না, অ্যাভারেজ রুম ছিল 4,000 টাকার মধ্যে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছিল কি 4,000 টাকা পে করা নেই, মানে পে করে দিয়েছিলাম অনলাইনে, বাট তাও ওনাদের কাছে যায়নি, এই নিয়ে ওখানে ঝামেলা লেগে গেছিলো। তো তারপর যা হোক করে রাতটুকু কাটিয়ে বেরোলাম, কেউই উঠতে চাইছিল না, এতই ক্লান্ত হয়ে পড়েছিল। তো গাইস আমরা এখন সকালবেলা চাটা খেয়ে বেরিয়ে পড়েছি কাশির উদ্দেশ্যে। আসলে কাশিতে তো তুমি নিজের ইচ্ছায় যেতে পারো না, কাশিতে তোমার ডাক এলে তবেই তুমি যেতে পারবে। তো প্রথমে আমরা ঘাটে যাব, ঘাট থেকে তারপর যাব কাশী মন্দির। তো কাশির উদ্দেশ্যে তো বেরিয়ে পড়লাম, চলো অটো নিয়ে বেরিয়ে পড়লাম কাশী ভ্রমণে। সে এক অদ্ভুত সুন্দর অনুভূতি। আসলে আগের দিন রাতে ঘুমটা ভালো হওয়ায় ফ্রেশ মর্নিংয়ে ঘুরতে বেশ ভালোই লাগছিল, আর কাশীর গলি দিয়ে যেতে মনটা ছুঁয়ে যাচ্ছিল। তো আমরা অটোয় করে চলে এসে এখানে নামিয়ে দিয়ে হাঁটা শুরু করি। প্রথমে আমরা মণিকর্ণিকা ঘাট যাবো ঠিক করি, আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখানেও কাশিতেও কিন্তু প্রচুর ভিড়, এই টাইমটায় মানে যাওয়াই উচিত না। আর এই যে রোয়ের মধ্যে যারা লাইন দিয়েছে এরা হচ্ছে কাশী মন্দিরে যাবে বলে সেই মানে অতটা যাবে এখান থেকে লাইন। তো আমরা ভিড় দেখেও গলিপথে হাঁটা শুরু করি। বেনারসের গলিতে একটা আলাদাই ফিলিং, এই যে এখানে সার কিন্তু খোলাই করে ভিড়ের মধ্যেও চলে আসে। এখানে বাজার হাট দেখতে যেমনই ভালো লাগছিল, তেমনই অলিগলির পথ ধাঁধাময় হয়ে উঠছিল। তো আজকে সকালে কচুরি দিয়ে, হিঙের কচুরি, বেনারসের হিঙের কচুরি দিয়ে সকালটা শুরু করলাম। কচুরির টেস্টটা তো অ্যাজ ইউজুয়াল যেমন খাই ওরকমই, বাট তো খেয়ে দিয়ে নিয়ে শান্তি করে মণিকর্ণিকা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার ভিডিও কমই আছে, কারণ সেইভাবে কিছু খাইনি, হঠাৎ রাস্তায় কিছু দেখতে পেয়ে খেয়ে নিলাম, এইভাবেই খাওয়া দাওয়া হচ্ছিল। তো ফাইনালি আমরা মণিকর্ণিকা ঘাটে চলে এসেছিলাম, মন্দিরগুলো দেখা যাচ্ছিল, অসম্ভব শান্তি এখানে গেলে। আমি প্রথমবার ফার্স্ট টাইমের জন্য এসেছিলাম বেনারসে, তো ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলাম, যা দেখছিলাম নিত্য নতুন, দারুণ লাগছিল। মণিকর্ণিকা ঘাটের বিশেষত্ব তো সকলেরই জানা। তো আমরাও ঢুকছিলাম যখন ভিতরে, মন্দিরগুলো তো দেখতেই পাচ্ছিলাম, সাইডে শয়ে শয়ে কাঠ রয়েছে, সারাদিন তো সেখানে চিতা জ্বলে, তো তাই এত কাঠের বন্দোবস্ত। তারপর মন্দিরগুলোও কিন্তু বেশ দারুণ লাগছিল। আমার তো ফার্স্ট টাইম যাই দেখছিলাম তাই ভালো লাগছিল। এখানে নৌকায় করে মানুষজন যাচ্ছিল, সব কটা ঘাট ঘুরে দেখায় নৌকায় করে, রাতে আরো ভালো ভিউ। তো আমি এখন আছি মণিকর্ণিকা ঘাটে। মানুষের জীবন আর মৃত্যুর মাঝখানে যা, তাই হলো এই শ্মশান। এই শ্মশান কিন্তু চিরতরে সব সময়ের জন্য সারা বছর জ্বলতে থাকে। পাশেই এই হেলে যাওয়া মন্দিরে পুজো হচ্ছিল, আর সামনের ঘাটেই নৌকা এসে দাঁড়াচ্ছিল। নৌকায় শয়ে শয়ে যাত্রীরা যাচ্ছিল। এখানে আসলে অনেক ঘাট, তো নৌকা করে গেলে অ্যাকচুয়ালি একদিক দিয়ে সবকটা ঘাটই দর্শন হয়ে যায়। আর ঘাট তো ওইভাবে দেখা যাচ্ছিল, কিন্তু শয়ে শয়ে মানুষজন হেঁটেও আসছিল। অপূর্ব লাগছিল মণিকর্ণিকা ঘাটকে, যেমন মানুষজন ধেয়ে আসছে তেমনই এখানে সবসময় চিতা জ্বলছে, আর অন্য রকমই ভিউ। এই সৌন্দর্যের মধ্যে কখন যে নিজেকে হারিয়ে ফেলবে এখানে বুঝতেই পারবে না।
তো আমিও এই ভিউ উপভোগ করতে করতে একটার পর একটা ঘাট হেঁটে হেঁটে পার করে যাচ্ছিলাম। এখানে পঞ্চগঙ্গা ঘাট সম্পর্কে ডিটেলস ছিল, পাশে এরকম ছোট ছোট শিবলিঙ্গ, আর তার পাশে ভক্তরা এইভাবে লাইন দিয়ে দেখছে, ঘুরছে, অপেক্ষা করছে। এক যেন মায়ার জায়গায় চলে এসেছিলাম। এখানে যতই দেখি ততই ভালো লাগে, যতই যাই ততই যেতে ইচ্ছা করে। আর এই দেওয়াল পেন্টিংগুলো তো মন ছুঁয়ে যাওয়ার মতো, একটার পর একটা কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো এরকম ব্যাপার, এত ভালো লাগছিল এখানে। চিত্রশিল্পীর এত সুন্দর কারুকার্য চাক্ষুষ করার পর পাশেই আমরা দেখতে পাচ্ছিলাম সূর্য নমস্কার করছে। তো এইসব দেখে দেখে আমরা কাশীর মন্দিরের দিকে রওনা দিলাম। হঠাৎ নাগা সাধুর দেখা পাই, তো দেখে টেকে নিয়ে বেনারসের গলি, বুঝতেই পারছো এই যেন এক নেশা। তো বেনারসের গলিতে কিন্তু সেদিন ভিড় ছিল, এখন এই সময় এলে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে গলিতে। তো এইভাবেই আমরা ভিড় ঠেলে ঠেলে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু কপালটা যে আমাদের এতটা খারাপ থাকবে সেদিন বুঝতে পারিনি। কল্পনা করা যাবে না এতটা ভিড়, মানে এইটুকু গলির মধ্যে দিয়ে এত মানুষ যাচ্ছে, তারপর সেম এত মানুষ আবার ব্যাকেও আসছে। আমরাও এই ভিড়ের মধ্যে দিয়েই যাচ্ছিলাম। হর হর মহাদেব। এখন আমরা কাশির লাইনে আছি, এইটা হচ্ছে কাশির ভিড়। দেখা যাক কখন পৌঁছায়, 1.5 ঘন্টা হয়ে গেল লাইনেই আছি, এখনো পৌঁছাতে পারিনি। এরপর আমরা বেরোতে পেরেছিলাম, তারপর লাইনটা একটু ফাঁকা হয়েছিল, দেন আমরা বেরোই। এই ভিড় দেখে যারা কাশি আসতে চাইছো তাদের জন্য একটাই সাজেশন, এই সময় এসো না, 26শে ফেব্রুয়ারি হয়ে যাক, তারপর যে যার মতো করে ঘুরতে এসো, বাট এই ভিড়ে এসো না। অ্যাকচুয়ালি ওই সময় আমরা বুঝতে পারছিলাম যে মানুষ কেন মরে। ওরকম ভিড়ের মধ্যে আবার একটা ষাঁড় ঢুকে গেছিলো, আমরা যে কিভাবে সারভাইভ করে বেরিয়েছি সেটা আমরাই জানি। তো এই যে বিশ্বনাথ মন্দিরের সামনে এসে গেছিলাম, এখানে বাজার ছিল, এখানে যে সব দোকান টোকান বাজার এইসব ছিল, ইভেন বেনারসির দোকানও ছিল। তার সাথে সাথে এই যে মন্দিরের দিকে যাচ্ছিলাম, কিন্তু আমাদের কপাল খুব একটা ভালো ছিল না আসলে, এতটা ভিড় ঠেলাঠেলি করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। এতে এতে রাস্তায় মালাইও দেখতে পাই, বাট শ্রীজি মালাইও পাইনি। তো আমাদের টাইমও ছিল না, তো আমরা রাস্তায় এটা দেখতে পেয়েছিলাম, এটাও খেয়ে দেখলাম, বেশ ভালোই খেতে ছিল। খেয়ে দিয়ে নিয়ে মন্দিরের কাছে গেছিলাম, বাট দুর্ভাগ্য মন্দির তখন বন্ধ ছিল। তো স্বভাবতই মন্দির খোলা না থাকায় ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে আসি। তো গাইজ রাতে বাড়ি চলে এসেছিলাম, আর কাশী মন্দির বন্ধ ছিল, তো ওখান থেকে আর বিশাল টায়ার্ড লাগছিল, ক্লিপ নেওয়া হয়নি। ওখান থেকে স্টেশন যায়, স্টেশন থেকে হাওড়া, সারা রাত মোটামুটি 14-15 ঘন্টা ট্রেনেই কেটে যায়, তো ওগুলো আর ক্লিপ নেওয়া হয়নি। ভীষণ টায়ার্ড ছিলাম, এসে তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেই বানাচ্ছি ক্লিপটা। তো যাই হোক, ফাইনালি প্রয়াগরাজ থেকে ঘুরে চলে এলাম। ভিডিওটা পুরোটা দেখো, দেখে কেমন লাগে কমেন্টটা অবশ্যই জানিও। আর ডন ড্রিমারে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আলটিমেটলি ঘুরতে গিয়ে একটাই জিনিস শিখলাম, কি পূর্ণ করতে গেলে কষ্ট করেই পূর্ণ করতে হয়, প্রচুর কষ্ট হয়েছে। और जनरल कामरा जेओ ना कखनो। बाय। एक और बात, और वो भी भाई, तू अगर मेरा वीडियो देख रहा है तो बायो में मेरा इंस्टा का लिंक रहेगा, वहाँ से मेरे से कांटेक्ट करना है। एक्चुअली वो भी जो है वो स्ट्रेंजर ही था, मिला था ट्रेन में, तो उन्होंने खुद पाटना से अपने दोस्तों से मतलब खाना मंगा के हम लोगों के लिए वो खाना का बंदोबस्त किया था। तो भाई तू अगर देखेगा, चैनल तो सब्सक्राइब किया है ना, तो देखेगा तो जरूर इंस्टा पे DM करना, तेरा पैसा वापस हो जाएगा, ठीक है भाई। तेरा कुछ भी कांटेक्ट नहीं है, DM जरूर करना, देखेगा तो, ठीक है।